বাড়ির মেয়ে তিলোত্তমার স্মরণে যে রক্তদান শিবির করা হয়েছে, আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছে। ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক মহাশয় সহ আজকের আমাদের বিভিন্ন নেতৃত্ব, জেলা, রাজ্য এবং ব্লক বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা উপস্থিত হয়েছিলেন। ধন্যবাদ জানাই আজকে যারা স্পিকাররা ছিলেন, যাদের জ্ঞান গরিমা দিয়ে তিলোত্তমা থেকে শুরু করে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল 2024-এর অপ্রয়োজনীয়তা কি আছে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল এর ফলে কি ইফেক্টেড হচ্ছে এবং 2006 ফরেস্ট রাইট অ্যাক্টের সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এখানে যারা দর্শকের আসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন এবং মিডিয়ার বন্ধুদেরকে, পরিশেষে আমার প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমি অল্প কয়েকটি কথা বলবো, কারণ এক কথা রিপিট হলে শুনতে ভালো লাগে না। কারণ আমার আগের বক্তাগুলো যাদের বক্তব্য দিয়েছেন, কেউ ওয়াকআফের উপরে খুব সুন্দর করে বুঝিয়েছেন, কেউ ওবিসি নিয়ে বুঝিয়েছেন, কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে বুঝিয়েছেন। আমি গুটি কয়েক কথা বলবো, আমি বলার চেষ্টা করব তাদের বক্তব্যের মধ্যে যে জায়গাগুলো স্বল্প সময়ের মধ্যে কভার করতে পারেনি আমি চেষ্টা করব কভার না করলেও আর একটু এক্সটেন্ড করে দেওয়া। প্রথম আসি, কার স্মরণে আজকে রক্তদান শিবির হচ্ছে। আমরা জানি আমাদেরই বাড়ির একজন মহিলা সদস্যা, আমাদেরই পরিবারের একজন ডক্টর, আরজিকর হসপিটালে তাকে খুন করে ধর্ষণ করা হয়। তাকে, তার অন্যায়টা কি ছিল, কেন তাকে খুন করা হলো, এটা আগে আমাদের ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে, তার অপরাধটা বেশি কিছু ছিল না, আর তার অপরাধটা গুরুতর ছিল। যেরকম ভাবে আপনারা দেখবেন গুরুতর অপরাধ শাসকের চোখে, আর তিনি যোদ্ধা আমাদের চোখে। কারণ তার অপরাধটা এটাই ছিল, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। ফেক ঔষধ ওখানে ব্যবহার করা হতো, যে ঔষধগুলো হয়তো অনেকে দেখতে দেখা যাবে ঠিকঠাক তদন্ত হলে এক্সপায়ার ডেটের বা লোকাল কোম্পানির ঔষধ দিত, আর বিল বানানো হতো নামি নামি কোম্পানি। স্বাভাবিকভাবে আপনি আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু যারা ঔষধটা সরবরাহ করছেন বা যারা আপনার আমার রোগীর মুখে তুলে দিচ্ছেন বা ইনজেকশন দিচ্ছেন, যাই বলুন না কেন, তারা বুঝতে পারবে এটা অ্যাকচুয়াল কি হচ্ছে। তো এটার প্রতিবাদ তিনি করেছিলেন, এটা বন্ধ করতে হবে। কি প্রতিবাদ করেছিল আমাদের তিলোত্তমা? প্রতিবাদটা করেছিল ওটি অপারেশন থিয়েটার, মানে যেটা রুমের মধ্যে এরা মৎসব করত। মৎসব মানে পিকনিক বলবো না কি বলা যাবে স্যার, বাংলার টিচার তো। মৎসব মানে আপনারা বুঝতে পারছেন, আরো সহজ ভাষায় বলবো, আমোদ প্রমোদ বললেও চলে যাবে। ওটি অপারেশন থিয়েটারের মধ্যে আপনার আমার রোগী আছে, আর এরা এখানে মস্তি করতেই ব্যস্ত থাকতো। মানে যদি গ্রাম্য ভাষায় বলি, মস্তি করতো এরা। এটা আমাদের তিলোত্তমার পছন্দ হয়নি। সত্যি তো পছন্দ না হওয়ার কথা। যার মধ্যে ন্যূনতম মানবতা আছে সে কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। সেই জন্য আমাদের তিলোত্তমার প্রতিবাদ করেছিল। আমাদের তিলোত্তমার দোষ কি ছিল আপনারা খবরে দেখেছেন। এই মর্গে যে সমস্ত লাশগুলো থাকতো, অনেক মহিলা, অনেক মা, অনেক বেটি, অনেক কন্যার সাথে এই সমস্ত কুলাঙ্গার ডাক্তারগুলো অন্যায় করতো, নোংরামি করতো, ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। আমাদের তিলোত্তমায়ের প্রতিবাদ করেছিল। যত অন্যায় হতো আমাদের তিলোত্তমা প্রতিবাদ করত। এটা শাসকের কাছে গুরুতর হয়ে উঠল, আর আমাদের চোখে সে একজন বীর যোদ্ধা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিলোত্তমাকে বুঝিয়ে শুনিয়ে আটকাতে পারছিল না। তিলোত্তমা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, প্রতিবাদ করত। তিলোত্তমাকে ভয় দেখিয়েও চুপ করাতে পারেনি। ফলে কি হলো, তিলোত্তমাকে প্রথমে খুন করা হলো, তারপরে খুনের কারণ না খুঁজে পাওয়া যায় সেই জন্য তাকে ধর্ষণ করিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা আমরা গ্রামে কি দেখি,
আজ থেকে তখন আনিস বেঁচে ছিল, আনিসও প্রতিবাদ করেছিল। বাগনানে একটা 14-15 বছরের এক নাবালিকার উপরে, 14-15 বছরের এক বাচ্চার উপরে তাকে, তারপরে কি হিংসা হয়েছিল, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, তাকেও কিন্তু তার সাথে অন্যায় হয়েছিল। আনিস তার প্রতিবাদ করেছিল। আজকে আমাদের মধ্যে আনিস নাই, না থাকলেও কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা কিন্তু আজও জীবিত আছে। আর তিলোত্তমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকে জীবিত থাকবে। আপনার কেন খুন করে ধর্ষণ করানো হলো, এটা একটা বুঝতে হবে। আমি কেন বলছি ধর্ষণ করানো হলো, ধর্ষণ করলো আর ধর্ষণ করানো হলোর মধ্যে কিন্তু অনেক বিস্তর তফাৎ আছে ভাই। তার প্রমাণ গত কয়েকদিন আগেই সঞ্জয় রায় পিজন ভ্যান থেকে চিৎকার করতে করতে বলেছে কলকাতার দুটো অফিসারের কথা, যে তারা আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। গত কয়েকদিন আগে বলেছে, কিন্তু আমি শুরুর দিন থেকেই বলে আসছিলাম। যা ফিরে আসি আবার স্বাভাবিকভাবে, আপনাদের এখানে যদি কোনো খুন হয়ে যায়, প্রথম আমরা কি বলি, কেন খুন করা হলো? প্রশাসন থেকে শুরু করে মিডিয়া ফিডিয়া সবার কোশ্চেন, এই খুনের পেছনে রহস্য কি, তাই তো? তো খুন করলে রহস্য কি যদি খুঁজতে যেত তিলোত্তমার, তাহলে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় খুন করেছে কেন? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেত, এই দুর্নীতিগুলো প্রকাশ পেয়ে যেত। সেই জন্য ওকে প্রথমে খুন করে ধর্ষণ এই জন্যই করা হয়েছে। স্বাভাবিকভাবে গ্রাম মফস্বল এলাকায় আপনি আমি যেই শুনবো বলবে কোনো বদমাইশ কুলঙ্গার মেয়েটাকে ধর্ষণ করে খুন করে দিল, মেয়েটা যদি বলে দেয়, তাহলে কেন ওই খুন করার কারণটা চাপা পড়ে গেল, আসল কারণটা এটা একটা। এবার বন্ধুগণ, তাহলে আপনাদের বলবো তিলোত্তমা কেন খুন হলো, কাদের জন্য বলুন একটু? আপনার আমার জন্য। তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিল আপনার আমার মেয়ের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য। তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাকে খুন করা হয়েছে কাদের জন্য? আপনার আমার শরীরে যে ডুপ্লিকেট ঔষধগুলো দিচ্ছিল এর বিরোধিতা করার জন্য। তাই আপনাকে আমাকে চুপ করে বসে থাকলে হবে না। তিলোত্তমা যতদিন না নাই বিচার পাচ্ছে, তিলোত্তমা তিলোত্তমা করে আমাদেরকে চিৎকার করতে হবে। আমাদের বাড়ির মেয়ের সম্মানের জন্য তিলোত্তমা আজকে খুন হয়েছে, আমাদের বাড়ির মেয়েদেরকেও তিলোত্তমার জন্য আওয়াজ তুলতে হবে, তিলোত্তমার পরিবারের পাশে থাকতে হবে। আর শাসক দেখছেন কি বলছে? শাসক বলছে, মমতা ব্যানার্জি পর্যন্ত বলছে আমরা তিলোত্তমার বিচার চাই। ভালো কথা, কিন্তু আমি ভুলে যাচ্ছি না ডবল ডবল চাকরির স্বপ্ন দেখিয়েছিল আপনাদের এলাকার ছেলে মেয়েরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, তাদের চাকরি 15 লাখ 20 লাখে বিক্রি করে দিচ্ছে এই শাসকে। এরা নাকি বিচার দেবে। আমি আসছিলাম, যখনই বলছে না বিচার দেবে, আমি হাসছিলাম। আমার মনে পড়ে যাচ্ছিল সেই এনআরসি নিয়ে একা ছিছি করলো আর বিজেপিকে ভেতর থেকে সহযোগিতা করে দিল। এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, মনে মনে হাসছিলাম। এই কার বাচ্চা আছে, এটা ধরো ধরো, বিপদ হয়ে যাবে। তো আমি মনে মনে আসছিলাম। তারপরে কি দেখলাম, হাইকোর্ট বাদ দিন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এখন ফরমার চিফ জাস্টিস চন্দ্রচূড় স্যার সুমোটো করলেন, মামলাটা নিজে থেকে গ্রহণ করলেন। ভালো কথা। আর কি দেখলাম, রাজ্যের পক্ষ থেকে এই সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, এই দুর্নীতি, এই অন্যায়, এই খুন, এই ধর্ষণ দেওয়ার জন্য, তিলোত্তমার বিপক্ষে কথা বলার জন্য, তিলোত্তমার পক্ষ নিয়ে যখন সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, শামীম আহমেদ সাহেব, শামীম ফিরদৌসরা যখন সুপ্রিম কোর্টে প্রথম দিন মামলা ছিল, ওই দিন কিন্তু আমি এখানে ছিলাম না, আমিও সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমারও দেখার ইচ্ছা ছিল আমাদের রাজ্য সরকারের আইনজীবীদের ভূমিকা কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি রাজ্য সরকার পাবলিক ডোমিনে বলছেন, মিটিং মিছিলে বলছেন তিলোত্তমার বিচার চাই, আর তিলোত্তমা যাতে না বিচার পায় সেই জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে রেখেছিল। এখনো মামলা চলছে, খোঁজ নিলে দেখবেন 1 ডজন নয়, প্রায় 22টা 2 ডজন উকিল লাগিয়ে রেখে দিয়েছে তিলোত্তমা না বিচার পায় সেই জন্য। আমি এ কথা বলছি, এই রেকর্ড হচ্ছে এখানে, এই রেকর্ড থেকে হয়তো ডিআইবির কাছেও যাবে। ডিআইবির লোক থাকলেও তারাও নোট করছে নওশাদ সিদ্দিকী কি বলছে, মমতা ব্যানার্জির কাছে যাবে, কিন্তু ডিজি হয়ে পৌঁছাবে। আমি ভয় পাই না।
আমার কথা আমি ইল্লিগাল বলি না, লিগালে বলি, আমি ভয় পাই না। আমি আপনাদের বলছি, বলছে তিলোত্তমার বিচার চাই, কিন্তু তিলোত্তমার পক্ষে উকিল দাঁড় করাচ্ছে না রাজ্য সরকার। সে তার দুর্নীতিকে ঢাকার জন্য 2 ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়ে তিলোত্তমা যাতে না বিচার পাই সে কথা বলছে এই নির্লজ্জ সরকার। এই টাকাটা কোথা থেকে আসছে? অভিষেক ব্যানার্জি তার এমএ বাড়ি থেকে দিচ্ছে না, মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে দিচ্ছে। এই টাকাটা আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে, বরঞ্চ যদি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তিলোত্তমার জন্য 4টে উকিল লাগাতো, 10টা উকিল দিত, আমরা গর্ব করে বলতাম আমরা যে রাজ্যে বসবাস করছি আমাদের রাজ্যের চিফ মিনিস্টারকে কুর্নিশ জানাই, আমার বোনের বিচারের জন্য লাখো লাখো টাকা খরচ করেছে, ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগিয়েছে। কিন্তু আমরা কি দেখছি? আমার বোনের বিচারের জন্য নয়, যারা অন্যায় করেছে তাদের কিভাবে বাঁচানো যাবে সেই জন্য তাদের পক্ষে উকিল লাগাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। তাই আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। আমি আপনি যদি সজাগ সতর্ক না হতে পারি, আজকে আমার সোদপুরের তিলোত্তমা গিয়েছে, কালকে বাগিনানের তিলোত্তমা যাবে। আর আমরা যদি সজাগ সতর্ক হই, আমার সোদপুরের তিলোত্তমার যদি আমরা বিচারটা পাই, তাহলে আমার বাগনানের তিলোত্তমা, অভয়া, ফতেমা, আয়েশা যেই আমার আছে, সরস্বতী, লক্ষ্মী যেই আমার আছে, সবাই সুরক্ষিত থাকবে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যে যেই পেশার সাথেই যুক্ত আছেন, যে যেখানেই থাকুন না কেন, একটু চর্চা করবেন, ভুলে যাবেন না। কারণ তিলোত্তমানে যেভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছিল এখনো চলছে, যদি এই মেয়েটা না বিচার পায়, এর পরিবার না বিচার পায়, বাংলা যদি না ন্যায় পায়, আগামী দিনে আপনাদের বলে রাখছি তখন চোখের পানিতে ভাত খেতে হবে আপনাদের। কারণ যে সমস্ত সমাজ বিরোধী গুলো আছে, যাদের মনের মধ্যে এই পাপগুলো লুকিয়ে আছে, তারা আরো সাহস পেয়ে যাবে। আর যদি আমরা তিলোত্তমার পরিবারকে ন্যায় দিতে পারি, বাংলা যদি ন্যায় দেখতে পায়, তাহলে মনের মধ্যে খারাপ ধারণা যারা লুকিয়ে আছে, আমার মা বোনেদের দিকে তাকালে তারা ভয় পাবে, মনের মধ্যে খারাপ ধারণাটাকে দাহ করবে, না হলে কবর দিয়ে দেবে। আমাদেরকে সেই জন্য কি করতে হবে? চর্চা করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, বলতে হবে। আপনি সকালে উঠে কলকাতায় যান, কেউ এই বাগনান এলাকার মানুষেরা কেউ ব্যাগের কাজ করেন, কেউ ফার্নিচারের, কেউ আপনার কি বলে গদি তোষকের বিভিন্ন কাজের সাথে যুক্ত, রঙের কাজ করেন। সকালে উঠে যাচ্ছেন কর্মক্ষেত্রে, সকাল থেকে বলতে বলতে যান। ট্রেনে উঠেছেন, যাবেন হাওড়াতে, সাঁতরাগাছিতে নামবেন, বাস ধরবেন তপসিয়াতে, পাকসার কাছে প্রচুর কাজ করে আপনাদের এখানকার মানুষজন, তো ওখানে যাবেন, ট্রেনে উঠেই শুরু হবে তিলোত্তমাকে ভাই ভুললে হবে না। 100 দিন পার হয়ে গেল, আপনি কথা শুরু করুন, ট্রেনে চর্চা হবে। যত চর্চা হবে শাসক চাপে পড়বে, তিলোত্তমার বিচারের জন্য তৎপরতা হবে। আর একটা কথা বলে রাখি, আমি আইনসভার একজন সদস্য হিসাবে বলছি, আমি একজন ল মেকার হিসাবে আপনাদের বলছি, যতক্ষণ না পর্যন্ত পাবলিক ডোমেইনে জনমানুষে এটা আওয়াজ বেশিভাবে ওঠে, ততক্ষণ পর্যন্ত দ্রুত বিচার আপনারা পাবেন না। যদি দ্রুত বিচার পেতে চান, তিলোত্তমার পরিবার বাংলা যদি ন্যায় দ্রুত দেখতে চাই, আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলবে, ও মামলা চলছে, চলবে, তারিখ পে তারিখ, কিন্তু আপনাকে আমাকে চর্চা করতে হবে। সকালে উঠে বাজারে যাবেন, দোকান খুলবেন, ওখানে বলতে হবে তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার দ্রুত বিচার চাই, এই আওয়াজটা চলতে থাকবে। আশা করছি এটা হবে তো। দেখুন, আমি বলার কারণ কি, তিলোত্তমার জীবনটা যেত না, তিলোত্তমার সাথে ওই নৃশংসতা করতো না, তিলোত্তমা যদি কম্প্রোমাইজ করে নিত, তিলোত্তমা যদি সমস্ত অন্যায়টাকে বুক বুঝে সহ্য করে নিত, তিলোত্তমা যদি আপনার আমার বাড়ির ওই মহিলাদের সাথে ওটি রুমে যে মস্তি করা হতো, অজ্ঞান করে রেখে এইগুলো যদি মেনে নিত, তাহলে তিলোত্তমাকে খুন হতে হতো না। কিন্তু আপনার আমার বাড়ির মেয়ের জন্য, আপনার আমার স্বাস্থ্যের কথা ভেবে, স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা দরকার। মেয়েদের ইজ্জত আমানকে রক্ষা করার জন্য সে প্রতিবাদী হয়ে উঠেছিল, সে প্রতিবাদী হয়ে ওঠার জন্য তাকে খুন হতে হলো। তাই আমরা তিলোত্তমার পরিবারকে বার্তা দিতে চাই, শুধুমাত্র আপনার মেয়ে নয়, আমাদের বাড়িরও একজন সদস্য ছিল। সুতরাং আপনি যেভাবে লড়াই করছেন, আমরাও আপনার পাশে থেকে একভাবে লড়াই করব। আমাদের তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে, হবে তো ভাই? না ভাববেন
ও ধর্মীয় পরিচয় অমুক, আমার ধর্মীয় পরিচয় অমুক, এই করবেন নাকি? এটা তো বিজেপি করে, এটা তো তৃণমূল করে। কারণ তৃণমূল বিজেপির কাছে কোনো ইস্যু নাই। বিজেপি বলুক মুসলিমদের গাল দেওয়া বন্ধ করে দিক, ও আর মোদীকে প্রধানমন্ত্রী দেখতে পাবেন না। মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো বন্ধ করতে বলুন, ও দেখবেন উড়ে যাবে। আর তৃণমূল বিজেপির ভয় দেখানো বন্ধ করতে বলুন, আর তৃণমূল বলে কিছু থাকবে না। এই দুটো টিকে আছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে। তা আমাদের তিলোত্তমা কেউ নয়, যদি আমাদের মধ্যে কেউ ধর্মীয় বিভাজন করতে চাই আমরা সেটা মানব? যে মহিলাগুলো মর্গে থাকতো তাদের সাথে নোংরামি করে ভিডিও তুলে বাইরে বিক্রি করতো এই সন্দীপ ঘোষেরা, বুঝতে পেরেছেন? ও কি দেখতো নাকি হ্যাঁ আব্দুল করিমের পরিবারের লোক, না এটা শঙ্কর চ্যাটার্জির পরিবারের লোক? দেখতো? দেখতো কি না কোনো ঘোষেদের মেয়ে, না মন্ডলদের মেয়ে, না আপনার মিরেদের মেয়ে কিছু দেখতো কি? ও নোংরামি করতো, করে ভিডিওটা বানাতো। আপনার বাড়িও মেয়ে থাকতে পারে, অন্যের বাড়িরও মেয়ে থাকতে পারে। তাই ওর প্রতিবাদটা সবার বাড়ির মেয়েদের জন্য করছিল, নারী পুরুষ নির্বিশেষে সমাজ ব্যবস্থার জন্য করছিল। তাই সমাজের আর বাকি যারা আমরা আছি আমাদের উচিত হবে ওর আত্মত্যাগ, আত্মবলিদান, আমি মনে করছি আত্মবলিদান না বিফলে যায়। ওর আত্মবলিদানের ফলে যে সমস্যাগুলো আছে সেটা যতদিন না দ্রবিত হচ্ছে আমরা কি করব? এইটা চালিয়ে যাব, এটা থেকে আমরা কোনোভাবে পিছপা হব না। তাই বন্ধুগণ, আপনাদেরকে আমি আবারও বলবো, তিলোত্তমাকে আমরা ভুললে চলবে না। যদি আজকে তিলোত্তমা ন্যায় না পাই, আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে। আপনার আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু মহিলা সদস্য আছে, এমন কোনো বাড়ি নেই যে বলতে পারবে না তার বাড়িতে মহিলা নাই। তাদের প্রতি এই নরপিশাচগুলোর, কুলঙ্গারগুলোর কিন্তু নজর পড়তে পারে। তাই আপনার না নজর পড়ে, সেই জন্য ওই আমার তিলোত্তমার বিচারটা চাইতে হবে। তাই আজকে এই রক্তদান শিবিরে তিলোত্তমাকে স্মরণ করে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত দিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর তিনটে ইস্যু নিয়ে আমাদের আজকে এই জনসভা। প্রথম ইস্যু ওয়াকফ সম্পত্তি, কেন্দ্র সরকার যেভাবে বুল্লুজ করে সংবিধানকে কন্ট্রোল নিতে চাইছে তার প্রতিবাদে। দ্বিতীয় হচ্ছে ওবিসি, যে ওবিসি সংরক্ষণ নিয়ে। তৃতীয় হচ্ছে 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট ফুল ফ্লেজে ইমপ্লিমেন্ট করার জন্য। এই তিনটে বিষয় আমি শেষের দিক থেকে শুরু করছি। শেষের দিক থেকে শুরু হচ্ছে 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট। এটা আদিবাসীদের, আমরা সবাই জানি প্রচলিত ভাষায়, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের। 2006 সালে ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আজকে আদিবাসীরা তাদের অধিকার সম্পূর্ণভাবে পাচ্ছে না। ভালোবাসা দিচ্ছে। এই গত 15 তারিখে আদিবাসীদের বীর যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা, তার জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে অনেক ভাষণ দিলেন, তাদের সাথে নৃত্য পরিবেশন করলেন। কিন্তু পশ্চিমবাংলায় যে বিরসা মুন্ডাকে আমরা চিনলাম, যে স্বাধীনতা সংগ্রামীকে আমরা চিনলাম, তার প্রথম লড়াই কি ছিল? তার প্রথম লড়াই ছিল ব্রিটিশরা সেই সময়ে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দিয়ে আদিবাসীদেরকে জঙ্গলে প্রবেশ করতে দেবে না, আদিবাসীদের যে জঙ্গলের অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তার পরিবর্তেই কিন্তু আমাদের বিরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে, আদিবাসীদের কথা ভেবে, দেশের নাগরিকদের কথা ভেবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। লড়াই করে আবার জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে ফিরিয়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন, বিরসা মুন্ডার কথা বলছেন। আর দেউচা চলে যান, দেউচা পাঁচামিরে আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমি গত বছরে গিয়েছিলাম পুরুলিয়াতে, অঘরপুরে। ওখানে গিয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, 144 দিয়ে আমাকে আটকে দিয়েছিল। আর শ্যামপুরে যে ঘটনা ঘটলো এটা কোনোভাবেই কাম্য নয়। শ্যামপুরে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলবো, সম্প্রীতি ঐক্য কোনোভাবেই না বিনষ্ট হয়, এটা প্রত্যেকের দেখার দায়িত্ব। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষকে বলবো,
অন্য ধর্ম সম্পর্কে কোনো জিনিস যদি আপনি ডিসপ্লে করতে চান, সেই ধর্মের স্কলারদের সাথে আগে একটু আলোচনা করুন, যেটা এটা আমরা করতে চাইছি কেমন ভাবে করব। আপনি হয়তো আপনার পজিটিভ দিক দিয়ে করছেন, সেটা ভুল বার্তা যাবে, ফলে একটা সমস্যা তৈরি হতে পারে। তাই যেটা বলছিলাম যে আমি যাচ্ছিলাম, আমার আদিবাসী দলিতদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো। মমতা ব্যানার্জির পুলিশ 144 দেখিয়ে আটকে দিচ্ছে। আর যে জায়গায় দুটো সম্প্রদায়ের মধ্যে মতনৈক্য হয়েছে, মতবিরোধ হয়েছে, এইটা ভুল বুঝাবুঝিতে আবার একটা শ্রেণীর মানুষ সব সময় থাকে উস্কানি দেয়, তাদের উস্কানিতে একটা কমিউনাল হারমোনিতে আঘাত লেগেছে। সেই জায়গাতে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, মমতা ব্যানার্জির পুলিশ তাকে সাইরেন বাজিয়ে বাজিয়ে পাইলট কার দিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আটকাচ্ছে না। একটু ভাববেন আপনারা যে এই দুটো দল, তৃণমূল আর বিজেপি, এরা কি চাইছে? এরা চাইছে পশ্চিমবাংলার মানুষকে আড়াআড়ি ভাবে ভাগ করে দিতে। এরা চাইছে স্টেজ থেকে তিলোত্তমার জন্য আওয়াজ না নওশাদ সিদ্দিকী তোলে, এই আনিসের জন্য আওয়াজ না আপনার তাপস ব্যানার্জি তোলে। এরা চাইছে তিলোত্তমার আওয়াজটা তিলোত্তমা সমাজের মানুষ তুলুক, আনিসের আওয়াজটা আনিসের সমাজের মানুষ তুলুন। মানে দুটো সম্প্রদায়কে আড়াআড়ি ভাবে ভাগ করে দাও। আড়াআড়ি ভাবে ভাগ করে দিলেই কি হবে? ধর্মের ভিত্তিতে ভোট করাবে, তৃণমূল তৃণমূলের মতো করবে, বিজেপি বিজেপির মতো করবে। আর আমরা যারা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছি, কে হিন্দু কে মুসলমান সে নির্বিশেষে ঐক্য সম্প্রীতির সাথে বসবাস করছি, আমার বিপদ আপদে হিন্দু ঝাঁপিয়ে পড়ছে, হিন্দুর বিপদ আপদে মুসলিম ঝাঁপিয়ে পড়ছে, এর রক্তের প্রয়োজন হলে বেড়ে গিয়ে দিচ্ছে। কোন ধর্ম কোন বর্ণ দেখছে না, ঐক্যের সাথে একসাথে আমরা বিভিন্ন উৎসব পালন করছি। এটা থাকলে এই রাজনৈতিক কারবারিদের রুটি শেখা হচ্ছে না। এরা চাইছে দুটো ধর্মকে আড়াআড়ি ভাবে মানুষকে ভাগ করে রাখতে। সেই জন্য দেখবেন গার্ডেন রিচে কি সমস্যা হচ্ছে, সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি। কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ নয়, অন্যায়কে অন্যায় বলে দেখেছি, আমি করেছিলাম। তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে। চলো, যেদিন বুঝতে পারবেন নওশাদ সিদ্দিকীর কথাটা সঠিক ছিল, সেই দিন বলবে যে না ভাইজানের ওই দিনকে প্রতিবাদ, আমি ভাইজানের সম্পর্কে বলাটা ভুল হয়েছে। তবে সময় আসছে বুঝতে পারবে। তো গার্ডেন রিচে একটা মতনৈক্য হয়েছে, কমিউনাল হারমোনিতে একটু আঘাত লেগেছে, ভুল বুঝাবুঝিতে। সেখানে শুভেন্দু অধিকারী মহাশয় গিয়ে কি করছেন? ভড়কাওয়া ভাষণ দিচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী মহাশয়দের কাছে কোনো ইস্যু নাই হিন্দু মুসলমান করা ছাড়া। তার তৃণমূলের কাছেও এমন কোনো ইস্যু নাই ভোট চাওয়ার। সেই জন্য শুভেন্দু অধিকারীরা যে আজকে দিনের স্বপ্ন দেখিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থর হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে? তুই হিন্দু ও মুসলমান এটা করতে পারলে ওরা ক্ষমতায় টিকে থাকবে। আর মমতা ব্যানার্জির সরকার ঠিক ঠিক করে হাসছে যে যত শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করবে, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তত সুরক্ষিত হবে। সেই জন্য কি করছে? শুভেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা, সামনে পাইলট কার দিয়ে বলছে যা গার্ডেন রিচে চলে যা, যা শ্যামপুরে চলে যা, ওখানে গিয়ে এমন বক্তব্য দিবি হিন্দু মুসলমানের মধ্যে যেন আরো বিভেদ হয়ে যায়। আর নওশাদ সিদ্দিকী যখন আমার দলিতের উপরে আক্রমণ হলো, আমার আদিবাসীর উপরে আক্রমণ হলো, পুরুলিয়ায় যেতে যাচ্ছিল, পুলিশকে দিয়ে বলছে 144। 144টা কি ভাই? আপনাদের এটা বলার কারণ খারাপ লাগছে নাকি? দেখুন ভাই, কত লোক এসছে উনি আমি ভাবি না। আমি লক্ষাধিক লোকের সামনে বক্তব্য দিয়েছি, 20টা লোককে নিয়েও বক্তব্য দিয়েছি। যখন বক্তব্য দিই ফুল এনার্জিতে দিই আমি, ঠিক আছে? উনি আমি ভাববেন না যে ভাইজান এইসব লোক, উনি আমি ভাবি না, আমি এনার্জি দিয়েই বক্তব্য দিই। বলার কারণটা কি? তাহলে আমাকে আটকানো হচ্ছে কোথায়? 144 দেখিয়ে, যেখানে ওদের উপরে ওদের জমি কেড়ে নিচ্ছে, ওখানে যেতে দিচ্ছে না। আমাকে আটকানো হচ্ছে কোথায়? আমার বিধানসভায়, আমি যে বিধানসভার বিধায়ক, আমার নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে দিচ্ছে না, সম্পূর্ণ অনৈতিকভাবে। আর যেখানে একটা দুটো ধর্মের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে একটু উত্তেজনা তৈরি হয়েছে, ওটাকে আরো কি করা দরকার? প্রশমিত করা দরকার। তা না করে শুভেন্দু বাবু গিয়ে কি মনে হয় প্রশমিত হবে? এই হবে শুভেন্দু বাবু গিয়ে? বিড়ালকে দিয়ে মাছ পাহারা হয় ভাই?
বিড়ালকে দিয়ে মাছ মারা হয়? হয় না। তো শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে বলছে নাকি শান্তি ফিরবে। ও শুভেন্দু অধিকারী ওখানে যাবে কোথায়? 2026-এর জন্য শ্যামপুর বিধানসভায় ভোটটা কিভাবে তোলা যায় এখন থেকে চাষ করবে। শুভেন্দু অধিকারীকে তো আটকানো দরকার ছিল, সেটা করেনি। আমাদেরকে আটকাচ্ছে 144-এ। তাও বলছি 144-এ আটকানো যায় না একজন জনপ্রতিনিধিকে। আমি তো লোক নিয়ে যাচ্ছি না। যেটা বলছিলাম আজকে ফরেস্ট রাইট অ্যাক্টের কথা, যেটা আসি আবার ফিরে, অঘরপুরে ওখানে যে জমিগুলো আছে সেটা দীর্ঘদিন ধরে ওখানকার দলিত আদিবাসী মানুষেরা ব্যবহার করে আসছে। শিল্পপতিদের নজর পড়েছে, ওখান থেকে ওদেরকে উচ্ছেদ করে ওই জায়গাটা শিল্পপতিদেরকে তুলে দিতে হবে। এত নৃশংস সরকার চলছে পশ্চিম বাংলার, আপনারা অবাক হবেন। আমি গিয়েছিলাম, আমাকে একটা নির্দিষ্ট জায়গার পর আটকে দিয়েছিল, কিন্তু গ্রাম থেকে মা বোনেরা এসেছিল আমার সাথে কথা বলতে। আমি অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে, যারা কথাই কথাই বলে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী করে দিন রাত মায়া কান্না কাঁদে। তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের সরকারের পুলিশ ওখানে আমার মায়েরা চান করতে যখন পুকুরে নেমেছিল, সেই সময় এসে পুলিশ নির্বিচারে মা থেকে শুরু করে বাপ ভাই যারা ছিল তাদের উপরে লাঠিচার্জ শুরু করে ক্ষান্ত হয়নি। মা এক শাড়ি পরে চান করতে নেমেছিল, ওকে ওই ভিজে শাড়ি অবস্থায় তুলে নিয়ে গিয়ে পিজন ভ্যানে তুলে নিয়েছিল, তাকে অ্যারেস্ট করেছিল। ভাবতে পারছেন এটা পশ্চিম বাংলা। এটা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকে আটকে দেয়। তাই আমি আপনাদের বলি, আজকে আমাদের এই ইস্যুটা কেন রাখা হয়েছে আমাদেরকে জানতে হবে। পশ্চিম বাংলায় 7% মতো আদিবাসী সমাজের মানুষজন আছে, তাদের জল জমি জঙ্গলের উপরে যে স্বাভাবিক অধিকার ক্রমশ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাকে ফির যাতে না করা হয় তার দাবি। আপনারা জানেন লাদাখে ওয়াংচু, ওনার নামটা আমার মনে আসছে না, সম্ভবত ওয়াংচু হবে নামটা। তো তিনি কি করছেন লাদাখে? তিনি অনশনে বসেছেন। কারণ কি? লাদাখের যে জমি জায়গাগুলো আছে, সবকা সাথ সবকা বিকাশের ঢোল পিটনেওয়ালা মোদিজি আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে। লাদাখের যে স্বাভাবিক ন্যাচারাল যে ক্লাইমেট আছে সেটাকে ধ্বংস করে দিতে চাইছে। শিল্প বানিয়ে ওখানে কলকারখানার নামে ওগুলোকে দখল করতে চাইছে। সেই জন্য কিন্তু আজকে সেখানে আন্দোলন চলছে, অনশন চলছে। তাই আপনাদের বলবো বন্ধুগণ, একটু দেখলে দেখা যাবে, চোখ কান খুলে দেখুন, কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। হাতে কম বেশি সবার অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলকে গিয়ে কোশ্চেন করুন, গুগল উত্তর দেবে। এখন তো আবার এআই এসে গেছে, তাও আমাকে জিজ্ঞাসা করুন, উত্তর দেবে। এই 2014 থেকে 2024 এই 10 বছরে আদিবাসীদের কত জমি বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে দেখতে পাবেন। কত লক্ষ একর জমি কেড়ে নিয়েছে। আপনি গুগলকে কোশ্চেন করুন, এআই কে প্রশ্ন করুন যে পশ্চিম বাংলা থেকে আদিবাসীদের জমি কতটা কেড়ে নিয়েছে রাজ্য সরকার, দেখবেন কত হাজার বিঘে কেড়ে নিয়েছে। তাই আমরা চাইছি যে কত, এবং কোশ্চেন করুন কত বিঘা জঙ্গলকে কেটে সাফ করে দিয়েছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার। দেখলে দেখা যাবে যেখানে আদিবাসীদের অধিকার আছে, সেই 2006 আপনার বনরক্ষা আইন অনুযায়ী যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার সেটা যদি ইমপ্লিমেন্ট হতো, বনগুলোকে কেটে রিসর্ট বানাতে পারতো না, আদিবাসীদের অধিকার সেখানে থাকতো। ক্রমশ সেগুলোকে কেড়ে নিচ্ছে। বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। আজকে একটা সরকার চলছে রাজ্যে, আর একটা সরকার চলছে কেন্দ্রে। দুটো সরকারই কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার ফলে এদের তো আর মানুষকে ভোট দেবে না মানুষ এদেরকে। তাহলে কি করতে হবে? যেটা মানুষের সব থেকে প্রিয় জিনিস সেখানে আঘাত দাও। আঘাতটা কোথায়? দেখবেন মানুষ এমনি একবেলা কেউ খালি পেটে থাকবে না, কিন্তু ঝামেলা হয়ে যাবে, লড়াই লেগে যাবে। আবার রমজান মাস আসলে 12 ঘন্টা 13 ঘন্টার বেশি মানুষ কি থাকে, 14 ঘন্টা 15 ঘন্টা মানুষ কি থাকে, খালি পেটে থাকে, উপোস থাকে। পুজোর সময় অঞ্জলি দেওয়ার আগে সম্ভবত দুর্গা পুজোতে থাকতে হয়তো অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত থাকতে হবে, উপোস থাকতে। আরো অন্য হিন্দু সমাজের, খ্রিস্টানদের, বিভিন্ন ধর্মের মানুষের দেখবেন এমনি সময় যেগুলো ধর্মীয় রীতি অনুযায়ী তারা উপোস থাকে, কিন্তু এমনি এক বেলা না খেতে রাখেন তো ঝামেলা লেগে যাবে। সব থেকে প্রিয় জায়গা কোথায়? কোন জায়গা? ধর্ম। বলে জান চলে যাবে তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে দেবো না।
এই জায়গাটাকে তৃণমূল আর বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে। বিজেপি প্রথমে আসছে কি কামড়াচ্ছে, আর তৃণমূল এসে মলম দিচ্ছে। এই কাজ হচ্ছে, বিজেপি কামড়াচ্ছে আর তৃণমূল মলম দিচ্ছে, কিন্তু ক্ষতি কার হচ্ছে? বুথ লেভেলের মানুষের। আজকে 67 জন অ্যারেস্ট হয়ে আছে ওই আপনার শ্যামপুরে। 67 জনের মধ্যে খোঁজ নিন তো কটা নেতা কেতা, সব বুথের লোক। অন্যায় ভাবে হয়েছে, আবার কেউ হয়তো একটু দোষী কাজ অন্যায়ের সাথে যুক্ত ছিল। ক্ষতিগ্রস্ত কারা হলো? বুথের লোকেরা, সাধারণ মানুষেরা, দিন আনে দিন খায় যারা। যারা শ্যামপুর থেকে সকালে ঘুম থেকে ওঠে কলকাতার দিকে যেত, রাজমিস্ত্রির কাজ, রঙের কাজ, যে কোনো কাজের সাথে যুক্ত, বা মাঠে ঘাটে কাজে করতো, তারা আজকে কোথায় আছে? জেলের মধ্যে আছে। আর শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে রাজনৈতিক রুটি সেঁকতে ব্যস্ত। আর মমতা ব্যানার্জি ভোটের সময় আসলে কি বলবে তার দলের নেতাদেরকে দিয়ে? ওই বিজেপি চলে আসলে এই ধরনের দাঙ্গা হবে, ভোটটা আমাকে দাও। বুঝতে পারছেন? তাহলে রাজনৈতিক রুটিটা ওরা সেঁকে নিচ্ছে। ঠিক ওই ধরনের একটা রাজনৈতিক রুটি শেখার ওরা চক্রান্ত করছে। ঠিক কিভাবে? সিএ নাম দিয়ে 2019 সালে নির্বাচনটাকে পার করেছিল, খেয়াল আছে? 2024কেও পার করার চেষ্টা করেছিল, বাংলার মানুষ খায়নি। নাকি বলেছিল সিএ করে পশ্চিমবাংলা থেকে, ভারত থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেবে। আমি তখন স্টেজে উঠে বলেছিলাম, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নাই কোনো ভারতীয় নাগরিককে দেশ থেকে তাড়ানোর জন্য। একটা প্রমাণ বললেন, 2019, 2024 5 বছরে কাউকে তাড়িয়েছে? কাউকে পারবে না। ও শুধু ভড়কাওয়া ভাষণ দেবে ভোটের জন্য। ঠিক আবার একটা কল, এখন বিজেপির দেশ জাতীয় স্তরে বিজেপির অবস্থা ভালো নয়। আর পশ্চিমবাংলাতে বিজেপিকে দুটো জিনিস টিকিয়ে রেখেছে, এক তৃণমূলের নেতারা আর একটা মিডিয়া। এই দুটো জিনিস, মিডিয়া যেই দিন বিজেপির কথা বলা ছেড়ে দেবে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। আর তৃণমূল যেদিনকে বিজেপির ভয় দেখানো ছেড়ে দেবে বিজেপির পতাকা লাগানোর লোক থাকবে না। রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা লোককে টাকা দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য। আর মিডিয়া তো জানেন এখন আর কি বলবো, গতকালকে ন্যাশনাল প্রেস ডে ছিল, গতকালকে মিডিয়ার একটা অংশ যেভাবে টাকা নিয়ে মানে পেড মিডিয়া হয়ে যাচ্ছে আর বলতে লাগছে না, পাম দিয়ে রেখে দিচ্ছে, এখন সেটা আছে। তো যেটা ফির আসে আবার, তো এরা সেই ভালো জায়গায় নাই। কি করতে হবে? ধর্মের নামে এদেরকে আঘাত দাও, ধর্ম নিয়ে এদেরকে চাগিয়ে রাখো, রুজিরুটির কথা বলা ছেড়ে দাও, মানুষের দিন আনে দিন খাওয়া, মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দাও, দেশের অর্থনীতি ক্রমশ তলানিতে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও, দেশের যুব সমাজ বেকারত্বের শীর্ষের দিকে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও, এই চর্চা করা ভুলিয়ে দাও। ক্ষুধার সূচকে ভারত 127টা দেশের মধ্যে 105 নম্বরে চলে গিয়েছে, এই চর্চা করা ছেড়ে দাও। বাচ্চাদের ক্ষুধার্তের অপুষ্টির পরিমাণ আফ্রিকার দুটো দেশের পরে ভারতের স্থান হয়ে গেছে, এই চর্চা করা যাতে ভুলে যায়। সে দলিতের ছেলেও ক্ষুধার্ত আছে, মুসলমানের ছেলেও ক্ষুধার্ত আছে, আদিবাসীর ছেলেও ক্ষুধার্ত আছে, সাধারণ মানুষের ছেলেও ক্ষুধার্ত আছে, এই চর্চা করা ভুলে যাবে। এরা চর্চা কি করবে? ধর্মের নামে লাগিয়ে দাও। এটা বিজেপির, এছাড়া কি আছে? কেউ প্রশ্ন করছে না। কি বলেছিল 2014 সালে মোদিজি? ডলার আর 1 টাকা সমান $1 করে দেব। আমরা তো ভেবেছিলাম বিশাল ব্যাপার হয়ে যাবে, আমেরিকার লোক আমাদের কাছে এসে 1000 টাকা নিয়ে সারা ভারত ঘুরে চলে যাবে, তাহলে আমরা 1000 টাকা নিয়ে আমেরিকায় ঘুরতে যাব। আমি তো স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর বড় বড় যেগুলো অর্থনৈতিক ভাবে আমাদের টাকার থেকে যাদের দাম বেশি ছিল, তাহলে আমি সেই দেশগুলোতে একটু ঘুরবো। যেতে পারছি না কেন বলুন তো? আমি এখানে 84 টাকা 43 পয়সা দিলে $1 পাবো। ভালো করে বোঝেন, $1 পাবো। যদি আমি আমেরিকায় ঘুরতে যাই, ফ্লাইট ভাড়াটা বাদ দিলাম, ইন্ডিয়ান কারেন্সিতে ম্যানেজ হয়ে যাবে ধরে নিচ্ছি। ওখানে হোটেলে থাকা, খাওয়া, ঘোরা, এখানকার 84, ওখানকার 1, মানে বুঝতে পেরেছেন? ওখানকার যদি $100 যদি হোটেলে ভাড়া হয়, এখানকার কত? 84,000 টাকা, তাই তো নাকি? 8,400 কত সামথিং। কিন্তু মোদিজি আমাকে স্বপ্ন কি দেখিয়েছিল? আমাকে আপনাকে সবাইকে স্বপ্ন দেখিয়েছিল কি $1 $1 সমান করে দেবো।
কিন্তু আপনাদের বলি 2014 সালে দেখবেন $1 সমান 63 কত টাকা ছিল। এটা বেড়ে মানে 63 টাকা দিলে $1 পাওয়া যেত। আর মোদিজি বলেছিল 1 টাকা দিলে $1 ব্যবস্থা করবো আমি। ভালো কথা ছিল তো, কিন্তু কি দেখলাম 63 থেকে কমানো তো দূরের কথা, এখন 84 টাকা 43 পয়সা দিলে $1 পাচ্ছি। তাহলে ব্যর্থ হয়েছে। মোদিজি বলেছিলেন ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে লোকের অ্যাকাউন্টে কি দেব 15 লাখ, এই মনে রেখেছে, যাক ভুলে যান না সেটাই, 15 লাখ করে দেব। মাঝে মধ্যে আমিও চেক করি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে। আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল খেয়াল আছে, তখন আমি নাকি সব টাকা পয়সা নিয়েছি এনেছি অনেক কথা বলেছিল না ফিরহাদ হাকিমরা, এমন আমাকে বললো ফিরহাদ হাকিমে কি এখন সাইজ করে দিচ্ছে। তো আমাকে ডেকেছিল ডিডি ডিপার্টমেন্টের ডিসি যিনি আছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের, ডেকে জিজ্ঞাসা করলো হ্যান ত্যান অনেক কথা বললো। তা আমার 4টে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, আমি বললো কি কি ব্যাংক আছে, আমি বললাম আমার 4টে ব্যাংক আছে। বললো অ্যাকাউন্ট নাম্বার, আমি বললাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে, আমি ডিসিকে বলেছিলাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে, আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো, আমি ফোন নাম্বার 3-4 বার ভুলে যাই মাঝে মধ্যেই, 2টোর বেশি 3টে, ওই জন্য নাম্বার আমি নিইনি, একটা দিয়ে কাজ চালাচ্ছি আমি সবার নাম্বার মুখস্থ করতে পারিনি, 10টা ডিজিট নাম্বার, আর অ্যাকাউন্টে তো অনেক নাম্বার। তো আমি বলে দিচ্ছি কোন ব্রাঞ্চে আছে আপনারা খুঁজে নেবেন আর কি নামে অ্যাকাউন্ট আছে, স্পেলিং সহ কোন ব্রাঞ্চে 4টে অ্যাকাউন্ট আমার ছিল বলে দিয়েছিলাম। ওরা খুঁজে খাঁজে দেখলো এই টাকা তো ঢুকা তো দূরের কথা, উল্টা হয়তো টাকা দিয়ে দরকার নওশাদের অ্যাকাউন্টে টাকা নেই। পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে দেখছো না কত টাকা ছিল। যাক আমিও মাঝে মধ্যে ভাবি আসছে না টাকা, যদি ঘুম থেকে উঠে দেখি এসে যায়, কারণ মোদিজি বলেছেন কথাটা একদম তো ফেলে দেওয়া যায় না। মোদিজি বলেছে 100 টাকা পেট্রোল ডিজেল কাটলেও কোনো কষ্ট হবে না। তো আমি ভাবি তো মোদিজির কথা কোনোদিন যদি সত্য হয়ে যায়, মাঝে মধ্যে চেক করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 পয়সা কারো অ্যাকাউন্টে ঢুকলো না। উল্টে কি দেখলাম, আমরা যারা আর্থিকভাবে দুর্বল, আমরা ঠিকঠাক মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য কয়েক হাজার কোটি টাকা আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে মোদিজির সরকার কেটে নিল 15 লাখে দেওয়ার পরিবর্তে। ব্যর্থ হয়েছে। মোদিজি কি বলেছিলেন, বেকারত্ব কমাবো। মোদিজি কি বলেছিলেন, চীনের অগ্রসর বন্ধ করব। মোদিজি কি বলেছিলেন, মহিলা এম্পাওয়ার হবে। অনেক কথা মোদিজি বলেছিলেন, সেই সমস্ত ফেল হয়েছে, একটাও সাকসেস হতে পারেনি। ফলে উল্টে কি হচ্ছে, চাকরিতে ছাঁটাই হচ্ছে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 1,26,000 চাকরিতে ছাঁটাই হওয়ার, সেখানে যদি আপনি 14% মুসলমানকে বাদ দেন, বাকি তাহলে কতজন মুসলিম নন মুসলিম ছাঁটাই হচ্ছে। তো মোদিজি অনেক কথা বলেছিলেন, ব্যর্থ হয়েছে। উল্টে কি দেখলাম, দেশ ক্রমশ পেছনের দিকে যাচ্ছে। 2014 সালে ক্ষুধার্তের সূচকে পৃথিবীতে 120টা 130টা 127টা দেশ নিয়ে সমীক্ষা চলে প্রতি বছরে, যে এই দেশগুলোকে নিয়ে সমীক্ষা চলে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত, 1-2 করে আসে। 2014 সালে আমাদের র্যাঙ্ক ছিল 54 সম্ভবত, এই এক্সাক্ট মনে পড়ছে না, 54 2014 সালে। আর মোদিজি ক্ষমতায় আসে কি আশা করেছিলাম কি র্যাঙ্কে আমাদের থাকবে না, অর্থাৎ আমাদের গরিবী হাল চলে যাবে, আমরা গরিব আর থাকবো না। কিন্তু কি দেখলাম, 2024-এ এসে আমরা দেখলাম আমাদের র্যাঙ্ক সেঞ্চুরি পার করে দিয়েছি আমরা, মানে ক্রমশ আমরা খারাপের দিকে এগোচ্ছি, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার আপনাদের বলি, কেন হিন্দু মুসলমান এরা করতে চাইছে, কেন এরা ধর্মের রাজনীতি করতে চাইছে? মানুষকে ধর্মের রাজনীতিতে মাতিয়ে রাখবে, প্রশ্ন করতে পারবে না। কিন্তু যারা ধর্মের রাজনীতি করছেন, যারা ধর্মের আফিম খেয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, যদি জনসংখ্যার অনুপাতে দেখি 100 মানুষ যদি ক্ষুধার্ত থাকে, 14টা মুসলমান ক্ষুধার্ত, 86টা কিন্তু মোদিজি তাকে রক্ষা করার জন্য এসেছিল, মোদিজি নাকি বাঁচাতে এসেছিল, তাদেরকে ক্ষুধার্ত রাখছে এই মোদিজির আমলে। 86 জন ক্ষুধার্ত আছে আর 14 জন মুসলিম আছে, এটা আমাদেরকে ভাবতে হবে।
আমাদেরকে ভাবতে হবে মোদিজি এগুলোতে ফেল করেছেন, এখন ওকে নতুন ইস্যু আনতে হবে। এনআরসি সিএএ আর মুসলমানদের খেপানো যাচ্ছে না, আর আমার হিন্দুর ভাইকে ভুল বুঝাতেও পারবে না। কারণ অসমে এনআরসির নাম করে অনেক হম্বিতম্বি হয়েছিল। অসমেও আমাদের ভালো সংগঠন আছে, আমরা এখনো আত্মপ্রকাশ করিনি। অসমের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। ওরা বলছে 1971 সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা 1947-এ চাক, আমরা কাগজ দিতে প্রস্তুত আছি। বরঞ্চ এনআরসি করে আমাদেরকে বিগত দিনে বাংলাদেশি বলে তকমা দিত। এনআরসিতে কাগজ জমা দেওয়ার পরে আমরা প্রকৃত ভারতীয়, যারা আমাদের বলতে ঘুষপেটিয়া, তারাই কাগজ দিতে পারছে না। ওখানে দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে। 19 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছিল, 2 লক্ষ মুসলিম আর 17 লক্ষ। তাহলে মোদিজি কার উপকার করছে? মুসলমানদের উপকার করে দিল। তো যাদেরকে বাংলাদেশি বলতো সেই মুসলমানগুলোকে আর বাংলাদেশি বলেনি, ভারতীয় তারা। তো আপনাদের বলার কারণ হচ্ছে তাই ফেল করছে, একটার পর একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, ফেল করছে, নতুন একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এটাকেও আমাদেরকে ফেল করাতে হবে। কি বললাম? এই প্রোপাগান্ডা কি আমাদের ফেল করাতে হবে, এটা বলি আমি বক্তব্য শেষ করব। কটা বাজে? বাবা, নেতাদের মতো তো ভাষণ দিয়ে যাচ্ছে। প্রোপাগান্ডাটা কি চালাচ্ছে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল 2024। এটা নিয়ে এসে আমার হিন্দু বৃহত্তর হিন্দু সমাজের ভাইকে এই বার্তা দিচ্ছে, মুসলমানদেরকে সাইজ করে ফেলবো, তাই তো? আর ওই আমার হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে? মোদি এবার মুসলমানদেরকে সাইজ করবে। আমি না খেতে পাই পাবো, কিন্তু মুসলমানকে তো সাইজ করবে। আমি 100 টাকা পেট্রোল ডিজেল কিরাসিন 100 অধিক টাকায় কিনবো, মুসলমানদেরকে সাইজ করবে। এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি খেতে পাচ্ছি না কেন? গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন? পেঁয়াজ, রসুন, তেল দেখুন আকাশ ছোঁয়া দাম। সরিষার তেল 200 টাকা কিলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এটা কমাবে কি করে? আওয়াজ তোলার থেকে কি বলাচ্ছে না আওয়াজ তুলতে পারে সেই জায়গায় গুঁজে দেওয়া হচ্ছে কি এই মুসলমানদেরকে জব্দ করতে হবে। ফলে ঠিক আছে, আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে, মুসলমান জব্দ হোক। এই একটা টেন্ডেন্সি, ট্রেন চালানোর চেষ্টা করছে, ট্রেন চালানোর চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, সর্বপ্রথম একটা ভুল বুঝানো হচ্ছে বৃহত্তর সমাজের মানুষকে, যে বিশাল সম্পত্তি, বিশাল সম্পত্তি, বিশাল সম্পত্তি, হ্যান ত্যান বলে অনেক কিছু বলা হচ্ছে। আমি শুধু যদি বলি যে সম্পত্তি ওয়াকফের আছে কিছুই নেই, অল্প। যতটুকু আছে আমি আপনাদের বলি অল্প। 1 বালতি পানি থেকে, 1 বালতি বা 1 গামলা পানি থেকে 50 গ্রাম পানিও নয়, 50 মিলি পানিও নয়। আর গ্রাম বলেছে এটাকে কেটে আবার মজা নেবে, অনেক অসুবিধা নেই। তো 50 মিলি পানিও নয়, এটা ভাবতে হবে। আপনাদের বলি, যারা এই ধরনের ভুল বুঝাচ্ছে, কার কত সম্পত্তি আছে আমার দেখার দরকার নেই, কিন্তু উদাহরণের জন্য আমি বলতে পারি ওয়াকফ সম্পত্তি একদিকে রাখবেন, দুটো তামিলনাড়ুর 2টো মন্দিরের সম্পত্তি একদিকে রাখবেন, ওয়াকফ সম্পত্তিটা ডাউন হয়ে যাবে, ওটা হাই হয়ে যাবে। শুধু 2টো মন্দিরের কথা বলছি। তাহলে কি আপনি বলবেন মন্দিরের সম্পত্তিকে নিয়ে কোনোদিন নয়। পূর্বপুরুষেরা, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়। সেই দেবত্ব সম্পত্তিতে কোনোদিন সরকার হাত দিক, আমরা এটা বরদাস্ত করব না। কিন্তু পশ্চিম বাংলাতে আমাদের এমন একটা রাজ্য সরকার চলছে, এই সরকারের আমলে এদের উন্নয়নের ছোঁয়া এত ভালো, দেবত্ব সম্পত্তিগুলোকে এরা বিক্রি করে দিচ্ছে। তাহলে 2টো মন্দিরের সম্পত্তি কিন্তু ওয়াকফ সম্পত্তি থেকেও বেশি টোটাল হিসাব করলে। কিন্তু এটা আমাদের ভুল বুঝানো কি হচ্ছে, মুসলমানরা সব নিয়ে নিচ্ছে আর ঘোড়ার ডিম। 1 বালতি পানিতে 50 মিলিও নয়, কিন্তু ভুল বুঝানো হচ্ছে। দ্বিতীয় কি বলা হচ্ছে, নাকি বলছে যেটাকে ওয়াকফ বলবে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে। এটা দেশে তো সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, এটা ভুল করে মানে এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো অতটা সহজ নয়। যেভাবে সহজ করে বলা হচ্ছে, কর্ণাটকে একটা গ্রামকে নিয়ে যে উদাহরণটা দেয়, ওটাও কিন্তু
ওখানকার জমি ব্লক লেভেলের যিনি আধিকারিক আছেন ল্যান্ড ডিপার্টমেন্টের, তাদের ফল্টের কারণে এটা হয়েছে। ও কর্ণাটকা ওয়াকফ বোর্ডের ওখানে ফল্ট ছিল না, ফল্ট ছিল ওখানকার যারা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, তারা ভুল করেছিল বলে তারপরে ইনক্লুড হয়েছে, কিন্তু ভুলটা ছিল প্রথমে ওর। তাহলে যদি ওই ভুলের জন্য ওয়াকফ প্রপার্টি তুলে দেওয়া হয়, তাহলে ভূমি সংস্কার দপ্তরের জন্য তো ভুলটা হয়েছিল, ভুলের জন্ম তো ভূমি সংস্কার দপ্তর করেছিল। তাহলে কি সারা দেশের ভূমি সংস্কার দপ্তর তুলে দেবে সরকার? বলছে অন্যায় হয়, অবশ্যই আমি সহমত, অবশ্যই আমি সহমত। দুর্নীতি হয়, আমি সহমত, কিন্তু দুর্নীতি অন্যায় হওয়ার জন্য ওয়াকফ বোর্ড তুলে দেবেন? কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়ায়, ও লাড্ডুতে নাকি এ করেছিল, ট্যাবে টেস্ট করেছিল, চর্বি শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে। চরম অন্যায়। হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না, তাহলে চরম অন্যায় হয়েছে। এবার বলুন, যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে? এটা হতে পারে? এবার দেখতে হবে বরাত কাকে দিয়েছিল। একটা তো কোনো কাউকে বরাত দেয়। আমরা এখানে ধরুন আজকে রক্তদান করলেন, যাদেরকে টিফিন দিলাম, আমরা তো রেডি করিনি, আমরা বলে দিই একটা ডিম, দুটো কলা, হ্যান ত্যান, মিষ্টি টিষ্টি হ্যান ত্যান মিলিয়ে একটা 100 টাকার প্যাকেট করে দেবে ভাই। একটা দোকানে বলে দিলাম 150 কি 200 প্যাকেট, ওরা এনে দিয়ে দেয়। ওর মধ্যে মুরগি ডিমের বদলে যদি কেউ হাঁসের ডিম ভরে দেয়, অন্যায় করেছে তো। আমাদের আজকে এই কি অঞ্চল, সাবসিড অঞ্চল, তো আর বলেনি হাঁসের ডিম, কারণ হাঁসের ডিমে কিন্তু অনেকের অ্যালার্জি আছে, খায় না। মুরগির ডিম সবাই খেয়ে নি, যদি আমি আর ডিম সেদ্ধ খুব একটা পছন্দ করি না, খাই না, কিন্তু ম্যাক্সিমাম খায়। তাহলে এবার বলুন, তাহলে সাবসিড অঞ্চলের জন্য দায়ী না ওই দোকানদার দায়ী যাকে বলা হয়েছিল, তাকে অর্ডার দেওয়া হয়েছিল? ঠিক ওই মন্দিরের লাড্ডুর ক্ষেত্রেও আমি মনে করি যে অর্ডার যারা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ, ট্রাস্টি কর্তৃপক্ষ, কোনোদিনের জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে সেই জন্য শুয়োর গরুর চর্বি মিশিয়ে বাবু তুমি আমাকে লাড্ডু করে দেবে এটা বলতে পারে না, কারণ ধর্মস্থানে এই ধরনের কথা হয় না। শুধু নিজের ধর্ম নয়, অন্য কোনো ধর্মকে আঘাত লাগুক কোনোদিন প্রকৃত ধার্মিকরা এটা করতে পারে না। তাহলে দোকানদার দায়ী। তাহলে দোকানদারকে না ধরে আমি বলি মন্দির ট্রাস্টির সব সম্পত্তি কেন্দ্র সরকারের ডিস্ট্রিক্ট কালেক্টরকে, ডিএমকে দিয়ে পরিচালনা করা হবে, এটা মেনে নেওয়া যাবে? এই মর্মেই দেশের ফাইন্যান্স মিনিস্টার কি নাম, নির্মলা সীতারমনজির একটা আর্টিকেল আছে, এই একটা দৈনিক ইংলিশ পেপারে পাবলিশড হয়েছে, আমার কাছে রাখা আছে। নির্মলা সীতারমনজিকে যখন এই বিষয়ে বলা হয়েছিল, ওর সঙ্গে উত্তর দিয়েছিল এতে স্টেট হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ কর্ণাটকা সরকার ওই মন্দিরের ওই ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না। যদি ওখানে ক্ষেত্রে দেশের অর্থমন্ত্রী বলতে পারে যে ওখানে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে ওয়াকফ সম্পত্তিতে কিভাবে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে অ্যামেন্ডমেন্ট দিয়ে আসছে, এখানেও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। আর যে অন্যায় হচ্ছে সেটা স্বচ্ছতা আনার জন্য আমি তো পশ্চিমবাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি 2011 সাল থেকে 2023 সালে আমি প্রশ্ন তুলেছিলাম, এই 22 সালে এই 11 বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে, অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকফের উদ্ধার করতে পেরেছে, আর 11 থেকে 22 কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন। মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে, একবার ওর মুখের দিকে তাকায়, একবার স্পিকারের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, কোনো উত্তর না। কেন বুঝতে পেরেছেন? আজকে দেখবেন, আপনাদের বলে রাখছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকফের জন্য। চোখে বাম লাগিয়ে কেন বলছি? বাম একটু ঝাঁঝ হয় না? চোখে লাগালে অনেক সময় ওরা কপালে লাগায়, তো চোখে এসে গেলে কি হয়, ঝরঝর করে পানি বেরোয়। ওরা এসে এরকম বক্তব্য দেওয়ার আগে কি দেবে, হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে, লাগিয়ে রাখবে, আর যখন ওয়াকফের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে, একবারে ঝরঝর করে পানি পড়বে, আর আপনি আমি কেঁদে পড়াহুড়ি করবো। আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে, আরে ওয়াকফের জন্য মমতা ব্যানার্জি কাঁদছে, ধর তো নওশাদকে রাখ, বলবেন আপনারাই।
আরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার বেচারের চোখ খারাপ, তাও চোখে পানি বেরিয়ে যাচ্ছে, তার তো নওশাদকে এই করবে। আপনাদের এমপি ও এক করবে, সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে, কিন্তু বেটাগুলোকে যদি ধরা হয় না, সব কটা বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কটা মন্ত্রী, কত বিঘা সম্পত্তি, কলকাতার প্রাইম সম্পত্তি, এক কাটার দাম 1 কোটি টাকা, এক কাটার দাম 2 কোটি টাকা, কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে, সেটা কবে ফেরত দেবে বলো তো? তখন আর কথা থাকবে না। আমার বলার এটাই কারণ, বিজেপির বিরুদ্ধে ইস্যু, মুসলমানদের মন পেতে হবে, চোখে বাম লাগে কাঁদ, গ্রামে গ্রামে যা, কিছু মৌলী সাহেব ছেড়ে দেবে, কিছু মৌলানা ছেড়ে দেবে, কিছু সংগঠন ছেড়ে দেবে, রাস্তায় প্রোগ্রাম করবে, ওয়াকাবের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, জীবন দিয়ে দেয়, দিয়ে দেবে, হ্যান করে দেয়, ত্যান করে দেবো, বাঘ মেরে দেবো, ছাগল মেরে দেবো, যদিও বাঘ মারা অবৈধ, এইসব করতে থাকবে। ঠিক এনআরসির সময় করেছিল, খেয়াল আছে? হ্যাঁ, আমি আপনাদের সজাগ সতর্ক করি, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে, প্রতিবাদ, 14, 15, 26, 25, 26, 29, 30 আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে। সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয়, আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয়, আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে গিয়ে কোনো ট্রেনে না ইট ছুড়ে, তখন আপনি দোষী হবেন। এনআরসির সময় খেয়াল আছে, মুর্শিদাবাদে ধরা পড়লো, লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল, কাদের লোক? দিল্লির লোক, দিল্লির লিঙ্ক। কিন্তু দোষ কার নাম হলো? যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল। তাই আপনাদের বলবো, ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে নিয়ে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। যেখানে জিও পলিটিক্স বলছে, অন্য কোনো বিষয় ছাড়েন, ওয়ার্ল্ডের যে পলিটিক্স, জিও পলিটিক্স, গ্লোবালি যে পলিটিক্স চলছে, অন্য বিষয় ছাড়ুন। খাদ্যের সিকিউরিটি, বাসস্থান, এই সমস্ত শিক্ষা, আরো বেশ কিছু ইনক্লুড করেছে, এতে কোনো রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না। তাহলে আপনি হবে কি করে? এটা শুধুমাত্র আপনাদের বলি, ঠিক ওই ধরনের ভোট ধরা একটা কল, কি বললাম? ভোট ধরা কল। প্রতিবাদ প্রতিরোধ আমরা করব, কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায়, এটা আমরা মাথায় রাখবো। প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল হয়তো লোক ভরে দিতে পারে, বিজেপি লোক ভরে দিতে পারে, হিংসা করে দিতে পারে। সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো, এটা মাথায় থাকে যেন আপনাদের। যাক, যেটা বলছিলাম আপনাদের, ওয়াকফ অনেক কটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে যেগুলো অসাংবিধানিক। আমি আপনাদের বলি, এইগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা কি বলা আছে জানেন? ডিস্ট্রিক্ট কালেক্টর, আরে ভাই, ওটা রক্ত যারা নিতে এসেছিল ওই গাড়িটা ওই প্যাকেটগুলো নিয়ে যাবে। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কালকে আপনার ওই কর্মস্থানটা অবৈধ, ডিসপুটেড ল্যান্ড, আপনি ওখানে কবর দিতে পারবেন না, কবর দেওয়া বন্ধ হলো। যে মোতোয়াল্লি যদি একটা কবর দিয়ে দেয়, মোতোয়াল্লির 1 লাখ টাকা ফাইন, 6 মাস জেল হয়ে যাবে। এবার বলুন, ডিস্ট্রিক্ট কালেক্টর গুলো কত ভালো কত খারাপ আমি বলবো না, আমি আইনের একজন সদস্য। কিন্তু আমরা যখন ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে বলি এখানে ভোট চুরিয়ায়, ওখানে ভোট চুরিয়ায়, এখানে হিংসা হচ্ছে, বাড়িতে ঢুকতে পারছে না, এই করছে না, পাচ্ছে না, কতটা আমরা ফল পাই? হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে বা ডিএম এর কাছে গিয়ে কতটা ফল পায়, যেটা দায়িত্ব সেটা তারা কতটা পালন করে, প্রশ্ন থেকে যাচ্ছে। আগামী দিনে কি করবে? ইচ্ছাকৃতভাবে এগুলো বদমাইশি করতে পারে। তো এই জন্য অসাংবিধানিক সংশোধনীকে আমরা মানব না এবং এটাকে কোনোভাবেই পাস হতে দেব না। এবার না পাস হতে দেওয়ার দুটো জায়গা আছে। প্রথম কথা, যেখান থেকে আইন তৈরি হবে সেখানেই বিনষ্ট করতে হবে। কোথায় আইন তৈরি হবে? সংসদ ভবনে। আপনার এখান থেকে কাকে পাঠিয়েছেন সংসদ ভবনে আইনের জন্য? সাজদা আহমেদ, আমাদের প্রফেসর মফিকুল ইসলামকে আপনারা পাঠাননি ভোট দিয়ে, আমার তার জন্য অভিযোগ নাই। কিন্তু এখন যিনি গিয়েছেন তার কাজ কি হবে? এই আইনের চরম বিরোধিতা করা। আপনারা বলুন, এই অ্যামেন্ডমেন্ট আগস্টের 8 তারিখ, 8 তারিখে মনে হয় না, আগস্টের সম্ভবত 8 তারিখে এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। আপনার এমপির একটা বাক্য পেয়েছেন? একটা কথা বলতে শুনেছেন যে এটা অসাংবিধানিক, এটা বন্ধ করতে হবে?
তাহলে কাকে পাঠালেন? কিন্তু আগামী দিনে 26 তারিখ থেকে সম্ভবত পার্লামেন্ট শুরু হচ্ছে, 25-26 থেকে, সেখানে কি ভূমিকা নাই দেখতে হবে, ওখানে বন্ধ করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে মাঠে ময়দানে থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এই চাপ তৈরি করলে ওখানে যাবে। তবে আমার আপনাদের বলি, প্রথমটা ফেল হবে, প্রথমটা ফেল হবে। কেমন ভাবে ফেল হবে? ঠিক সিএ সময় পেছন দরজা দিয়ে পালাবে, এই সাজদা আহমেদ কিন্তু তখন যায়নি, এই সাজদা আহমেদ কিন্তু তখন সিএ তে ভোটাভুটিতে সেই দিনকে উপস্থিত হয়নি। দেখবেন এই ধরনের এখানেও করবে, পেছনের দরজা দিয়ে পালাবে, বিজেপিকে এই বিলটা পাস করাতে কি করবে? সহযোগিতা করতে পারে। তার প্রমাণ তো, আরে ভাই আমার আপনাকে বলি একটা কথা, আমাকে দায়িত্ব দিয়েছেন ভাঙড়ের মানুষ, তাদের সুখ দুঃখের কথা বিধানসভার মধ্যে বলা, যখন আমি বলার সুযোগ পাবো তখন আমি বলবো, তা না বলে আমি বয়কট করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে বললে লাভ কিছু হবে? বাইরে তো ভাঙড়ের মানুষ বলবে, সাথে আমিও সাথ দেবো, কিন্তু ভিতরে তার ভাঙড়ের 2.5-3 লক্ষ মানুষ যেতে পারবে না, তার মধ্যে থেকে একজনকে পাঠিয়েছে আমাকে। তো উলুবেড়িয়ার মানুষ ওয়াকফ নিয়ে, কৃষক বিল নিয়ে যা সমস্যা হচ্ছে বাইরে তো বলবে, কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে তার মধ্যে বলার জন্য যাকে পাঠিয়েছে সে বাইরে বেরিয়ে আসছে কেন? এটাই তো গোটা। যদি না বাইরে বেরিয়ে আসে, কালীঘাটের কাকুর গলার টেস্টের রিপোর্টটা কোর্টে চলে যাবে। এখনো যায়নি, রিপোর্ট হয়ে গেছে কিন্তু যায়নি। কেন যায়নি? ওই না গিয়ে রেখে দেবার কারণ হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিলে বিজেপির কি করতে হবে? সুবিধা করিয়ে দিতে হবে। এরা ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না, বিজেপি বিল পাস করিয়ে নেবে। আর যদি ভোটাভুটিতে অংশগ্রহণ করে তাহলে এই কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর রিপোর্ট যাবে কোথায়? কোর্টে চলে যাবে। আর কোর্টে গেলেই কারা কারা জেলে যাবে তখন বুঝতে পারছেন। তাহলে ওর ভাইপো, ওর ছেলে, ওর পরিবার, ওর আত্মীয় স্বজন, সরি ছেলে মানে ভাববেন না যেন আমি, একটা কন্ট্রোভার্সি আছে, আমি ওতে কোনোদিন ঢুকতে চাই না, ব্যক্তিগততে আমি ঢুকবো না, ওই কন্ট্রোভার্সি। ছেলে মানে আমরা ভাইপোকেও ছেলে বলে ডাকি, বাবু বলে ডাকি, আমি সেই প্রসঙ্গে বললাম। কিন্তু কারণ আমি ওই নোংরা রাজনীতি করার পক্ষে নয়, আমি টু দা পয়েন্ট রাজনীতি করতে পছন্দ করি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কেন বাস্তবায়ন করুনি সেটা নিয়ে আমি লড়াই, কিন্তু কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার সাথে কি করছে ও নিয়ে আমি রাজনীতি করতে পছন্দ করি না। তো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর আজকে দেখেন, এই আমার আগে আমাদের মাস্টার সাহেব অনেক কথা বলেছেন, তিনি বললেন কি আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, নিজের, শুধু আমার একটুকুই আমি আশা রাখবো, যেখানেই যারাই মুসলিম, এখন তো মুসলিমদের থেকেই বেশি প্রতিবাদ হচ্ছে, অন্তত এটা একবার করে বলুক, মুর্শিদাবাদের হাওড়া জেলায় হুগলি যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো আছে রাজ্য সরকার 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস টাইম দিক, অন্তত রাজ্য সরকার 1 নম্বর খতিয়ান থেকে কেটে কি করুক, আসল তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক। এই প্রতিবাদটা আশা করতে পারি তো তাদের কাছ থেকে। কারণ মুর্শিদাবাদের প্রায় 50 বিঘা কর্মস্থান 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। 1 নম্বর খতিয়ান মানে কি? সরকারি সম্পত্তি খাস। কালকে সরকার ওই জায়গাটা চাইলে যে কাউকেও লিজ দিতে পারে। এবার বলুন, আপনার দাদুর কবরটা আছে, যেভাবে বুঝাচ্ছে এখন মুসলিম নেতাগুলো আপনাদের, তোমার দাদুর কবর হাতছাড়া হয়ে যাবে, তোমার বাপের কবর হাতছাড়া হয়ে যাবে, ঈদগাহ চলে যাবে। ঈদগাহটাও তো 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। তো কালকে ঈদগাহ জায়গাটা যদি মমতা ব্যানার্জি সরকার কোনো মদের দোকানকে, ফ্যাক্টরিকে লিজ দিয়ে দেয়, ঈদগাহর উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে, তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে। যদি হোটেল খুলে ওখানে যদি এ করে তাহলে ওখানে তো ওখানে আমোদ প্রমোদ হবে। তার বেলায় কাউকে বলতে শুনছি না। এরা কি জানেন, উড়িষ্যাতে কোনো মুসলমানের উপরে, কোনো মানুষের উপরে অত্যাচার হলে এই কারণে পশ্চিমবাংলা নেবে, উড়িষ্যায় এই বন্ধ করতে হবে, ভালো কথা। আর আমাদের যখন আবু সিদ্দিক হালদারকে মারা হলো তখন এদের মুখে স্যালুটেট দেয়। যখন হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে মারে, পশ্চিম বাংলা এই খ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, বন্ধ করতে হবে, অপদর্থ বিজেপি সরকার জবাব দাও। ভালো কথা, আমরাও ছিলাম। কিন্তু আমাদের রাজ্যে যখন বাঁকুড়াতে
ওর কি মিদ্যা, নাসরুল মিদ্যা, এই 40 বছরের কোটাই বাড়ি বয়স তার, তাকে যখন পিটিয়ে মারলো সেই মুখে আমি আবার স্যালো টেপ দিয়ে দিলাম। এসে কেসে চলেগা, এটা দ্বিচারিতা নয়? তাহলে এটা বুঝতে হবে আমাকে, কিছু মানুষকে ভাতাজীবী করে রেখেছে, টাকা দিয়ে রেখেছে, ভিন্ন রাজ্যে কিছু হলে রাজ্যে নেবে হই হই করো, আর আমাদের রাজ্যের ব্যাপারে মুখে স্যালো টেপ মেরে দাও। আমরা কি দেখলাম কর্ণাটকাতে গত কয়েক বছর আগে হিজাব নিয়ে যখন সমস্যা হয়েছিল, আমাদের রাজ্যে বিশাল প্রতিবাদ হয়েছিল। আর আমাদের রাজ্যে হাওড়া জেলায় আপনার গড়পড় ওই মুখটাতে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল, তখন কারো কথা বলতে দেখিনি। আব্রাজুলের সময় অনেকে কথা বলেছে, আমার আনিসের জন্য কাউকে গলা ফাটাতে দেখলাম না। এইটা বলে বলি নওশাদ খারাপ, নওশাদ কি নিয়েছে ব্যাপারটা হচ্ছে। দেখুন কে কি বললো দেখার দরকার নেই। আমরা যেমন আবু সিদ্দিক হালদারের জন্য চিৎকার করেছি, প্রতিবাদ মিছিল করেছি, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আমার হিন্দু সমাজের এক ভাইকেও পিটিয়ে খুন করেছে, তার জন্য কথা বলেছি। আমরা যেমন আফরাজুলের জন্য প্রতিবাদ মিছিল করেছিলাম, আমরা সেই সময় কেরালাতে হেমন্ত রায় বাঁকুড়ার এক ভাইকে তাকেও পিটিয়ে খুন করেছিল, তার জন্য আমরা প্রতিবাদ করি। আর এই জন্য আমাদেরকে অনেকে দেখতে পারে না, কিন্তু কে কাকে দেখতে পারবে না, কে কাকে ভোট দেবে তার জন্য আসেনি। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে। তাই আপনাদের বলবো, কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। আপনার আজ থেকে 5 বছর আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন? আপনাকে 2011 সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে, রাজ্যে মুসলমানকে উদ্ধার করতে হবে, রাজ্যের মুসলমানরা ঝাঁপ মারল, কে যে উদ্ধার করবে তার নৌকাতে উঠে গেল, ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে দেখুন যে মুসলমান যারা ভেবেছিল 2011 আগে ওই স্লোগানকে বিশ্বাস করেছিল যে মুসলমানদের কিছু হবে, কিছু হওয়া তো দূরের কথা। এই বছরে মেডিকেলে এমবিবিএস এ প্রায় 400 ছেলে চান্স পেল না রাজ্য সরকারের অপদার্থতার জন্য, ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? ওটাও বুঝতে পারবেন না, ছেড়ে দেন। আপনারা এখানে বিভিন্ন বুথের মানুষ আছে, একজন হাত তুলে বলুন এই 13 বছরের সরকার আপনাদের একটা নতুন স্কুল তৈরি করে দিয়েছে, কিন্তু মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে পাড়াতে পাড়াতে মদের দোকান এই সরকার চালু করে দিয়েছে। আদিবাসীদেরকে উদ্ধার করতে নেমে মদের দোকান চালু করে দিয়েছে, দলিতদেরকে উদ্ধার করতে মদের দোকান চালিয়ে দিয়েছে, চালু করে দিয়েছে। 21,000 মদের দোকান চালু হয়েছে পশ্চিমবাংলায়, সার্টিফিকেটে মানে লাইসেন্স প্রাপ্ত। আর ইল্লিগাল মদের দোকান গেঁজা চরস আর বলবেন না, মানে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে। এই উন্নয়ন হয়েছে আপনাদের। আর একজন 2014 সালে হিন্দুদেরকে বাঁচাতে এসেছিল, হিন্দুদেরকে বাঁচাতে এসেছে। দেখুন আপনারা, এই ঘটনার সাক্ষী আমরা হয়তো ছিলাম না। অপরাধটা কি? বিয়ের বাড়িতে আমোদ প্রমোদ হয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা নাই, এই কালচারটা কি ডিজে লাগে, ডান্স ফ্যান্স গুলো হয়, লাইটিং ফাইটিং। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের হিন্দু সমাজের মানুষও কিন্তু ওই অর্থে হয় না, গান বাজে, সানাই বাজে। তো ওই হচ্ছিল কোনো বাগান বাড়ি হোক কোনো বাড়িতে, একটা ছেলে বাচ্চারি, সে অত বোঝে না, পাঁচিলে উঠে বসে বসে দেখছিল। সে দলিত হওয়ার কারণে, পিছড়ে বর্গের হওয়ার কারণে ওকে পাঁচিল থেকে নামিয়ে মেরেছে। এই উন্নয়ন হয়েছে, এই হিন্দুকে বাঁচাতে এসেছে। গাড়ি কিনেছে, ওভারটেক করে চলে গিয়েছে কর্ণাটকে, বলছে তুই আমাকে ওভারটেক করে যাবি, তুই দলিত, তোর গায়ে গন্ধ, তুই আদিবাসী, তোর তুই আমাকে ওভারটেক করে যাবি। তাকে গাড়ি থেকে নেবিয়ে মেরেছে। বড় এক্সইউভি কিনেছে, গাড়ি থেকে নেবে পিটিয়েছে। তুই দলিত হয়ে এক্সইউভি কিনবি? বুঝতে পারছেন? এই উন্নয়ন হচ্ছে। আর কি হচ্ছে? যে স্লোগান নিয়ে মোদিজি ক্ষমতায় এসছে, ওই স্লোগান বলে যারা ভোট চাইছে তাদেরকেও 100 টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে। আর যারা মোদিজির এই নাটককে ধরে ফেলে বিরোধিতা করছে তাদেরকেও 100 টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে। কোথায় হচ্ছে উন্নয়ন? উল্টে কি হচ্ছে বলুন তো? আজকে দেখুন একটা আর্টিকেল বেরিয়েছে, আমি পোস্টও করেছিলাম, ওই জন্য আমাকে পার্সোনালি অনেকে ভালো ভালো ভাষা প্রয়োগ করেছে আমার ইনবক্সে এসে। আমি সবাইকে ওয়েলকাম করেছি যে আমার ওষুধ কাজ হয়েছে। কেন আপনার স্বামীজির একটা কথা মনে পড়ে যাচ্ছে, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছে। তাহলে স্বামীজির কথাটাই আমার, যে যখন আমার ইনবক্সে এসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, তেমন আমি ঠিক জায়গায় আছি। তো পোস্ট করছিলাম, আজকে মধ্যবিত্তরা কেনাকাটা ছেড়ে দিচ্ছে,
গরিবদের কথা ছেড়ে দিলাম, মধ্যবিত্তরাও কেনাকাটা ছেড়ে দিচ্ছে, কারণ তাদের হাতে আর টাকা নাই। টাকা কার কাছে? সারা ভারতবর্ষে যে অর্থ তার 90%, এই সরি 80%, 80 থেকে 90-এর মধ্যে 10 থেকে 12% মানুষের হাতে, আর বাকি অল্প টাকা নিয়ে আমরা সবাই মিলে টানা হিচড়া করছি। এবার টানা হিচড়া করতে করতে কি করছে? ওই টানা হিচড়ার মধ্যে আমাকে আপনাকে ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। কেউ রাম মন্দির, বাবরি মসজিদ, ওয়াকফ, আপনার ওবিসি, হ্যান ত্যান ঢুকিয়ে বলছে এইটা নিয়ে তোরা ব্যস্ত থাক, আর ওদের কোশ্চেন করবি না। কিন্তু কি দেখছি আমরা যারা এখানে আছি, আপনারা যদি 10 লাখ টাকা লোন করেন, চুকাতে হয় কত? 12 লাখ। আর আদানি আম্বানিরা 47,000 কোটি টাকা, সরি 4,700 কোটি টাকা লোন করছে। ওই ধরনের শিল্পপতিদেরকে দিতে হচ্ছে 450 কোটি টাকা। 4,700 কোটি টাকা লোন করেছে, তাদেরকে দিতে হচ্ছে কত? 450 কোটি টাকা দিয়ে মিটিয়ে নিচ্ছে। আর আপনি 10 লাখ লোন করলে 12 লাখ দিতে হচ্ছে। কিন্তু আপনাকে আমাকে কি করছে? ধর্মে ধর্মে লাগিয়ে রেখে দিচ্ছে, ওগুলো ধরতেই দিচ্ছে না, ওরা ওদের কাজ হাসিল করে নিচ্ছে। তাই অনুরোধ আপনাদের কাছে, যেগুলো যা হচ্ছে কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। নিজের বিবেক বুদ্ধি আছে সেটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করুন যে অ্যাকচুয়াল দেশটা কোন দিকে এগিয়ে যাচ্ছে। ধর্মের নামে আমাদেরকে ভাগ করে ক্ষমতায় যেই থাকুক না কেন, সে শুধু আমাদেরকে শোষণ করতে চাইছে, আর কিছুই নয়। যদি হতো অন্তত এতটুকুই বলুক না যে একটা পলিসি রাজ্য কেন্দ্র সরকার আনুক যে আমার যে ক্ষুধার্তের সংখ্যা 100টার মধ্যে 86টা হিন্দু, ওই অন্তত ওই 86টার রেশন আমি দুবেলার খাবারটা আমি ফ্রিতে পৌঁছে দিই। আমি মুসলিম হিসাবে বলছি, আমি অন্তত বলবো আমার 86টা হিন্দু ভাই বাঁচছে, ওই আমি ওর বিরোধিতা করবো না, অন্তত তার বাড়িতে রেশনটা পৌঁছাক। কিন্তু সেটাও করবে না, ওরা রেশন চুরি করার জন্য লাপালাপি করছে। আপনাকে কি রেশন দেবে? সকলকে আশা করছি সকলে ভাববেন, বুঝবেন, আগামীর জন্য প্রস্তুতি নেন। যে আমাদের দেশের যে সম্প্রীতি ঐক্য ছিল বিনষ্ট করার যারা চেষ্টা করছে, এবং তাদেরকে যারা সাথ দিচ্ছে, দুটো শক্তিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বলার মধ্যে ব্যক্তিগতভাবে কেউ নেবেন না। আমি যতটুকু বলছি আমাদের সমাজের কথা ভেবে, আমাদের সোসাইটির কথা ভেবে। ধন্যবাদ।